আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার রাজশাহী বোর্ড 2026 সালে আসা পোয়েম থেকে সবগুলো প্রশ্নের উত্তর এবং তার ব্যাখ্যা। তো এই পোয়েম কেন দরকার, তার প্রধান কারণ হচ্ছে এখান থেকে শুধুমাত্র 10 মার্ক আসবে শুধুমাত্র পোয়েম থেকে। তার পাশাপাশি স্টোরিজ আসে, স্টোরিজ থেকে আরো 10 আসবে। এই পোয়েম এবং স্টোরির উপর যদি কারো অনেক ভালো দক্ষতা থাকে, তো এখান থেকে 20 মার্ক খুব সহজেই ক্যারি আউট করা যায়। কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, আমাদের পোয়েম আসবে তবে এটা র্যান্ডমলি আসবে, এখানে কোনো উদ্দীপক থাকবে না। তো তোমার অবশ্যই পোয়েমের মূল কনসেপ্ট গুলো জানা থাকতে হবে। তো সেগুলো জানতে গেলে তোমার অবশ্যই আগের ভিডিওগুলো আমার দেখে আসতে হবে, যেখানে আমি প্রত্যেকটা পোয়েম খুব লাইন বাই লাইন এবং খুব কম্প্যাক্ট ভাবে পড়ানোর চেষ্টা করছি। সেগুলো কোর্সেসে গেলে এইখানে এই প্লে লিস্টের মধ্যে সবগুলো পেয়ে যাবে। আর এভাবে না পেতে চাইলে এভাবে প্লে লিস্ট আছে, যেখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস সাজানো আছে স্টেপ বাই স্টেপ, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। তো আমি আশা করবো তোমরা সবাই এই ভিডিওগুলো আগে দেখে আসবে, তারপরে তোমরা আজকে ভিডিও শুরু করবে। আজকে প্রথমে আছে রাজশাহী বোর্ড 2026 প্রথম কোয়েশ্চেনটা। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সলিটিউড? এই সলিটিউড এর গুরুত্ব কি পোয়েমের অনুসারে? একাকিত্বের গুরুত্ব কি? এটা কোথা থেকে আসছে? সলিটিউড কবিতা থেকে। ইন দ্য পোয়েম সলিটিউড, দ্য পোয়েট শোজ দ্যাট সলিটিউড ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্রুথ অফ লাইফ। কবি বলেন সবাই পাশে থাকে সুখে, কিন্তু দুঃখে মানুষ একাকী হয়ে যায়। তো এটা একটা ইম্পর্টেন্ট ট্রুথ মানুষের জীবনে। হোয়েন পিপল আর স্যাড অর ইন পেইন, দে মাস্ট ফেস ইট অ্যালোন। মানুষ যখন একা থাকে তখন এটা মানুষকে মেনে নিতেই হবে যে তাদের একাই থাকতে হবে দুঃখে এবং কষ্টে। দুঃখ এবং কষ্টে কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে না। এটাই হচ্ছে আমাদের এই সলিটিউড বা একাকিত্ব যে কবিতাটা আছে, এটার মূল থিম। যে আমরা যখন কোনো কষ্ট বা কোনো সমস্যায় পড়ি, তখন সেটা আমাদের একাকেরই ফেস করতে হয়। কিন্তু যখন আমরা সুখে থাকি, আমাদের যখন কোনো সমস্যা না থাকে, তখন আমাদের এই সুখ ভাগ করে নেওয়ার মানুষের অভাব হয় না। এটাই হচ্ছে এই কবিতার মূল বক্তব্য। নো ওয়ান স্টেজ বিসাইডস ইউ ইন সরো। দুঃখের সময় তোমার পাশে কেউ থাকে না। দ্য পোয়েম টিচেস আস দ্যাট সলিটিউড হেল্পস এ পারসন আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল নেচার অফ দ্য ওয়ার্ল্ড। সলিটিউড আমাদের বুঝতে সাহায্য করে কি আসলে আমাদের এই পৃথিবীর মূল প্রকৃতিটা কেমন। আসলে আমাদের পৃথিবীটা চলতেছেই এইভাবে যে কেউ বিপদে পড়ছে, আমরা ভেগে পলায় যাব, তার আশেপাশে থাকার ধারে কাছে আসার দরকার নেই। দ্যাট জয় ইজ শেয়ার্ড বাট সাফারিং ইজ পার্সোনাল। আনন্দ ভাগাভাগি করা হয়, তবে সাফারিং হচ্ছে একান্তই ব্যক্তিগত। সো সলিটিউড মেক্স এ পারসন স্ট্রঙ্গার অ্যান্ড সেলফ ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন, 2 মার্ক, এটুকু লিখলে এনশিওর করা যাবে। তো তোমরা অবশ্যই এইভাবে সুন্দরভাবে সাজায় গোছায় লেখার চেষ্টা করবা। তো এইটা যে আসছে রাজশাহী বোর্ডে, এটা এসএসসি 27-এর ক্ষেত্রে যশোর বোর্ডে আসতে পারে। একদম বেসিক একটা কোয়েশ্চেন, তাই তো? যশোর বোর্ডে না আসে ঢাকা বোর্ড, যে কোনো বোর্ড, এটা রিপিটও হতে পারে যশোর রাজশাহী বোর্ডেই। তো আমি এইভাবে প্রত্যেকটা বোর্ডেরই কোয়েশ্চেন সলভ করে দিব। তো আমি আশা করবো এইভাবে যদি তোমরা 7টা কি 8 বোর্ডের এরকম 10টা কি 8 করে কোয়েশ্চেন সলভ করতে পারো, অ্যাটলিস্ট মাথায় রাখতে পারো, তাহলে তোমাদের পোয়েম নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তো সেই তারই ধারাবাহিকতায় আমি আজকে শুরু করলাম 2026 সালের রাজশাহী বোর্ড দিয়ে। এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা বোর্ডের প্রথমে পোয়েম, তারপর স্টোরি, সিকুয়েন্টলি সবকিছুই শেষ করব। শুধু তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকবা। আমি দেখো একটা সেকেন্ড সময় নষ্ট করি না, সাবস্ক্রাইব করো, আমার পরিচয় দিয়ে কোনোভাবে আমি সময় নষ্ট করি না, যেন তোমরা এক ফোঁটা ক্ষতিগ্রস্তের সম্মুখীন না হও। হোয়াট মেক্স দ্য পোয়েট স্টপস বাই দ্য উড? কবিকে বনের পাশে কে থামায়? মানে একদিন কবি, এটা হচ্ছে স্টপিং বাই দ্য উডস অন এ স্নো ইভিনিং, এই কবিতার থেকে আসছে, তাই না? সে হাঁটতে হাঁটতে থেমে গেছিল, এখন সে কেন থামছে আমাদের এটা ব্যাখ্যা করতে হবে। The poet stops by the woods because he is enhanced by the beauty of snowy woods. মানে সে গাছের বিউটি বা সে গাছের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে সে থেমে গিয়েছিল। দ্য পিসফুল ডার্ক অ্যান্ড লাভলি উডস কভার্ড উইথ ফলিং স্নো। মানে গাছগুলো বা গাছের কাঠগুলো কি দিয়ে ঢাকা ছিল? যে তুষারপাত হচ্ছে এরকম স্নো দিয়ে, বরফ দিয়ে ঢাকা ছিল, যেটা তাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছেন, অনেক গভীরভাবে অ্যাট্রাক্ট হিম ডিপলি, অনেক গভীরভাবে তাকে অ্যাট্রাক্ট করছেন। এখন আমাদের দেশে সচরাচর দেখা নাও যেতে পারে, তবে এই কবি কিন্তু আমাদের দেশের না। রবার্ট ফ্রস্ট, ইনি হচ্ছে বাইরের দেশের, তবে সেই দেশে তুষারপাত হয় এবং সে তারই প্রেক্ষিতে লিখছেন। এটা মূলত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা কবিতা। তো তোমরা যারা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কবিতা বা এরকম কোনো একটা সার্টিফিকেট পেতে চাও, তোমরা কিন্তু চাইলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারো। এখানে একটা কম্পিটিশন চলতেছে ইন্টারন্যাশনাল, যেখানে একটা সার্টিফিকেট পাওয়া যাবে জাস্ট একটা ছবি আপলোড করে, প্রাকৃতিক ছবি। তো অবশ্যই দেখে আসতে পারো এই ভিডিওটা। তো দেখো, হি ফিলস এ স্ট্রং ডিজায়ার টু স্ট্যান্ড দেয়ার অ্যান্ড এনজয় দ্য কোয়াইট অ্যান্ড কাম সিনারি অফ নেচার ইভেন দো ইট ইজ এ কোল্ড উইন্টার ইভিনিং। তুষার বন তুষাররত বন ও শান্ত প্রকৃতির সৌন্দর্য কবিকে থামিয়ে দিছিল। এইটাই হচ্ছে এই কোশ্চেনের মূল থিম।
হোয়াই কান্ট দ্য পোয়েট এনজয় ন্যাচারাল সিনারি ইন উডস, মানে কবি সেখানে দাঁড়ায় উপভোগ করতে চাচ্ছিলেন আরো বেশি, কিন্তু সে কেন পারছিলেন না? এর প্রধান কারণ ছিল আমাদের মানুষেরই সাধারণ, আমরা চাইলে আমাদের মনের যা আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি না। কারণ যেহেতু আমরা বাংলাদেশে, আমরা এটা আরো বেশি ফিল করতে পারি যে আমাদের ঘাড়ে অনেক দায়িত্ব থাকে, বাবা মার প্রেশার থাকে। তো এই সকল কারণে, রেসপন্সিবিলিটিস এর কারণে আমরা কিন্তু চাইলেও আমাদের সকল শখ আহ্লাদ পূরণ করতে পারি না। তাদের মুখের দিকে তাকায় আমাদের শখ আহ্লাদ গুলোকে ধামাচাপা দিতে হয়। ঠিক এমনভাবেই কবি চাইছিল যে সে এনজয় করবে, বাট সে পারে নাই। কারণ কি? দ্য পোয়েট ক্যান নট ফুলফিল এনজয় দ্য ন্যাচারাল সিনারি ইন দ্য উডস বিকজ হি হ্যাজ প্রমিসেস টু কিপ, মানে তার অনেক ওয়াদা আছে যেগুলো তার রক্ষা করতে হবে। হি হ্যাজ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তার অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে ইন লাইফ। হি মাস্ট কমপ্লিট বিফোর রেস্টিং। এখানে রেস্টিং বলতে বোঝানো হয়েছে মৃত্যু। তার মৃত্যুর পূর্বে তার দায়িত্বগুলোকে তার পূরণ করতে হবে, তার ওয়াদা তার পূরণ করতে হবে। হি নোস হি স্টিল হ্যাজ মাইলস টু গো বিফোর হি ক্যান স্লিপ, তার ঘুমানোর আগে মাইলস পথ অতিক্রম করতে হবে। সো হিজ সেন্স অফ দ্য ডিউটি অ্যান্ড কমিটমেন্ট স্টপস হিম ফ্রম স্টেইং লঙ্গার ইন দ্য বিউটিফুল উডস। এটা দ্বারা একটা গভীর ভাবার্থ রাখা যায়, মানে সে তার অনেক দীর্ঘ পথ যাওয়ার পূর্বেই তার ঘুমাতে হবে। মানে এই একটা লাইন দ্বারা একটা উপন্যাস রচনা করা সম্ভব। তুমি চিন্তা করো, এমন হতে পারে তার ছেলে অপেক্ষা করছে, এমন হতে পারে তাকে কেউ সাহায্য করছিল বিপদে, এখন তার জীবন দিয়ে হলেও তাকে সাহায্য করতে হবে। বিফোর হি ক্যান স্লিপ, মানে তার মৃত্যুর পূর্বে হয়তো বা কবির এখানে কোনো রোগ ছিল, সে মারা যেতে পারে, তার ক্যান্সার ছিল, এরকম কোনো একটা কিছু। তো এই লাইনটার অর্থ কিন্তু অনেক ডিপ। এখানে বোঝানো হয়েছে, এটার মূল থিম হচ্ছে কবির জীবনে পালন করার মতন প্রতিশ্রুতি ও দায়িত্ব আছে, তাই দায়িত্ববোধ তাকে বনের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে দেয়নি। হোয়াট ডু দ্য বুকস হোল্ড ফর দেয়ার লাভার্স ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, বইয়ের প্রেমীদের জন্য বইয়ের পাতায় কি লুকিয়ে আছে? এটা হচ্ছে বই কবিতা থেকে নেওয়া হয়েছে, বুকস। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম বুকস হোল্ড এ ম্যাজিক্যাল ওয়ার্ল্ড ফর দেয়ার লাভার্স, মানে যারা বই পছন্দ করে তাদের জন্য বইয়ের মধ্যেই একটা ম্যাজিক্যাল জগৎ, একটা পৃথিবী রয়েছে, যেটা যে বই পড়ে তাকে ভিতরে নিয়ে যায়, বা তার জন্য একটা আলাদা আগ্রহ জন্মায়। দে কন্টেইন স্টোরিজ অ্যাডভেঞ্চার, তাতে স্টোরিজ থেকে, অ্যাডভেঞ্চার থেকে, অনেক জ্ঞান থাকে, স্বপ্ন থাকে। হোয়েন সামওয়ান ওপেন্স দ্য বুক দে ক্যান ট্রাভেল টু নিউ প্লেসেস, যখন কেউ বই ওপেন করে সে ভিন্ন ভিন্ন জায়গায় যেতে পারে। মিট নিউ ক্যারেক্টার্স, এখন বইতে বিভিন্ন চরিত্র থাকতে পারে, আমরা সেই চরিত্রের সাথে পরিচিত হই। অ্যান্ড এক্সপ্লোর ডিফারেন্ট ওয়ার্ল্ড, এবং ভিন্ন ভিন্ন পৃথিবী এক্সপ্লোর করে দেখি। এক এক জায়গা এক একটা বইয়ের পৃথিবী এক এক রকম হবে। কেউ আফগানিস্তান সম্পর্কে যদি কোনো বই হয়, তাহলে আমরা আফগানিস্তান এক্সপ্লোর করতে পারি। এটাই, বুকস আর লাইক ম্যাজিক বক্সেস ফুল অফ সারপ্রাইজেস অ্যান্ড হিডেন ট্রেজার্স ওয়েটিং টু বি ডিসকভার্ড, উন্মোচনের জন্য অনেক ট্রেজার রয়েছে, আর এটা হতে পারে ম্যাজিক বক্সের মতন। হাউ ডাজ পোয়েট পার্সোনাফাই টাইম, কবি কিভাবে সময়কে মানে ব্যক্ত করেছেন? এখানে সময়কে ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, এবং কবি কিভাবে সেই সময়কে ব্যক্ত করেছেন। ইন দ্য এটা কোথায় নেওয়া হয়েছে? এটা টাইম ইউ ওল্ড জিপসি ম্যান কবিতা থেকে নেওয়া হয়েছে এই লাইনটা। দেখতেছো জিনিসটা কিন্তু অনেক শাফল করে আসতেছে, কোনো সিরিয়াল ওয়াইজ মেনটেন করতেছে না, একদম র্যান্ডমলি আসতেছে। তো তোমাদের অবশ্যই পোয়েমগুলো সম্পর্কে একটা ডিপ নলেজ থাকতে হবে। দেখো, আমার পড়তে পড়তে কিন্তু আমার পোয়েমগুলো সম্পর্কে একটু ধারণা হয়েছে, যেহেতু আমি তোমাদের পড়াচ্ছি। তো তোমরাও এরকম ভাবে যদি এই পুরো সিরিজটা কমপ্লিট করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের পোয়েম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। In the poem Time, You Old Gypsy Man, the poet personifies time as a old gypsy man. কিভাবে ব্যক্ত করেছেন সময়কে? An old gypsy man who never stays in one place. Gypsy মানে কি? যে কখনো এক জায়গায় থাকে না, এক জায়গা থেকে অন্য জায়গায় শুধুমাত্র চরান্তর করতে থাকে বা চলাচল করতে থাকে। কোথাও নির্দিষ্ট তার কোনো জায়গা নেই। তো কবি সময়কে একইভাবে একজন বৃদ্ধ মানুষের মতন তুলনা করেছেন, কিন্তু বৃদ্ধ মানুষটা অবশ্যই জিপসি। লাইক এ জিপসি টাইম অলওয়েজ মুভস ফরওয়ার্ড অ্যান্ড নেভার পাসেস ফর এনিওয়ান। জিপসি যেরকম শুধু সামনের দিকে যায়, ও কিন্তু যেখানে থেকে যায়, এক জায়গায় যে ঘর বেঁধেছিল সেখানে পুনরায় এসে আবার ঘর বাঁধে না, সে সামনে এগোতে থাকে। তারা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে। সময় ঠিক তেমন, তারা এক সময় যখন একবার চলে যাবে, সে আর তাকে আর কখনোই ফেরত আনা যাবে না। দ্য পোয়েট ইমাজিন টাইম অ্যাজ ট্রাভেলার উইথ এ caravan traveling from one place to another from বাইলন রোম টু লন্ডন, মানে এইটা একটা শহরের নাম, লন্ডন থেকে রোমে যাচ্ছে, রোম থেকে লন্ডনে। তবে সময় কিন্তু কখনো রেস্টলেস ভাবে চলাচল করতেছে, তাকে কেউ থামাতে পারবে না এবং তাকে থামানো সম্ভব না। দ্য পার্সনিফিকেশন শোজ দ্যাট রেস্টলেস আনস্টপেবল, এটা মূলত সময়কে বোঝানো হয়েছে। সময়কে ব্যক্তির সাথে তুলনা করা হলেও মূলত ব্যক্তিটার চরিত্রটা কেমন? রেস্টলেস মানে সে কখনো বিরাম নেয় না, আনস্টপেবল তাকে থামানো যায় না, অ্যান্ড ইনডিফারেন্ট টু হিউম্যান উইশেস মানে সে কখনো মানুষের ইচ্ছার
স্বাধীন নয়। তুমি চাইলেই তাকে 10 টাকা দিয়ে তাকে 10 টাকা ঘুষ দিয়ে তাকে থামিয়ে দিতে পারবে না যে এখন আমার অনেক ভালো সময়, তুমি থেমে যাও। তো এটা পসিবল না। তো এখানে মূল লাইনটাই হচ্ছে এইটা, দিস পার্সোনাফাইজ শোজ টাইম ইজ রেস্টলেস। পরবর্তীতে মেক এ লিস্ট অফ থিংস দ্যাট দ্য পোয়েট উইল অফার টাইম ইফ ইট স্টেজ জাস্ট ফর এ ডে। যদি একদিনের জন্য সময় থেমে যেত তাহলে কবিতাকে কি কি দিত তার একটা লিস্ট বানাতে হবে। এটা যেহেতু টাইম ওল্ড জিপসি ম্যান, তো এখানে অনেক কবি অনেক কিছু দিতে চাইছে। সিলভার বেলস অফ ইটস জেনেত মানে স্মল ঘোড়ার রূপার ঘন্টা দিতে চাইছে। এ গ্রেট গোল্ডেন রিং মেড বাই গোল্ডস্মিথ সোনার আংটি দিতে চাইছে। পিকক্স বোয়িং টু শো রেসপেক্ট মানে পিকক তাকে সম্মান জানাবে, ময়ূর সম্মান জানাবে, এরকম সম্মানও তাকে দিতে চাইছে। কিন্তু সে অর্থ সম্মান কোনো কিছুতেই থামে নাই। এটাই বুঝাতে চাইছে যে যে সময়কে কোনো কিছু দিয়েই থামানো যাবে না, তুমি যতই প্রতিশ্রুতি দাও। হোয়াই ডাজ দ্য পোয়েট কল ইচ বুকস এ ম্যাজিক বক্স? এই ম্যাজিক বক্স সম্পর্কে আমি একটু আগেও বলেছি বইতে, তো তোমরা এই অ্যান্সারটা জাস্ট একটু দেখে নিবা। আর এবং এই ব্যাখ্যাটা একই ব্যাখ্যা যে জাদুর বক্সের মতন বইও অপ্রত্যাশিত বিস্ময়ে ভরা। বই খুললে নতুন জগৎ ও নতুন ধারণা ও কল্পনার দুনিয়া খুলে যায়, তাই বইকে জাদুর বাক্স বলা হয়েছে। তো তোমরা এই ইয়েটা অ্যান্সারটা একটু নিজেরা দেখে নিবা। আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে যদি আমি প্রত্যেকটা এইভাবে ধাপে ধাপে বুঝাতে যাই। এবং আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার কোয়েশ্চেন, যেটা 8 নাম্বারটা। হাউ ইজ ম্যারিজ হেয়ার ডিসক্রাইবড ইন দ্য পোয়েম? এটা হচ্ছে দ্য স্যান্ডস অফ ডি থেকে আসছে। সে স্যান্ডস অফ ডি সম্পর্কে একটু বলি। সেখানে ম্যারি নামে এক মেয়ে ছিল যে তার ক্যাটেলকে বালুচরে বা নদীর তীরে আনতে গেছিল। তবে হঠাৎ সেইখানে ঝড় সৃষ্টি হয় এবং ম্যারি ওই ঝড়ে স্ট্রোমে হারিয়ে যায়। এবং সেইখানে ম্যারির চুলকে কিভাবে ডিসক্রাইব করা হয়েছে সেটা আমরা এখানে চাইছে যে কিভাবে ডিসক্রাইব করা হয়েছে। ইন দ্য পোয়েম দ্য স্যান্ডস অফ ডি ম্যারি হেয়ার ইজ ডিসক্রাইব অ্যাজ এ গোল্ডেন মানে বাদামি বা সোনালী রঙের হিসাবে ডিসক্রাইব করা হয়েছে। আফটার শি ড্রোনস ইন দ্য সি সে যখন পানিতে ডুবে যায়, এ বোটম্যান ফাইন্ডস হার ফ্লোটিং বডি একজন মাঝি কি পায়, তার ভাসমান দেহটা পায় মৃত্যুর পর। হার গোল্ডেন হেয়ার ইজ সিন ফ্লোটিং অ্যাবভ দ্য ফিশিং নেটস ইন দ্য সি মানে তার নদীর সমুদ্রের মাঝখানে তার যে গোল্ডেন হেয়ার ছিল সেটা ভাসতে দেখা গেছে। দ্য পোয়েট আস্ক হোয়েদার ইট ইজ উইড ফিশ অর ফ্লোটিং হেয়ার। প্রথমে কবি জিজ্ঞেস করছিল এটা কি, এটা কি কোনো উইড ফিশ মানে মাছ নাকি কোনো একটা চুল। এ ট্রিস অফ গোল্ডেন হেয়ার অফ এ ড্রাউন্ড মেইডেন। দ্য গোল্ডেন হেয়ার ফ্লোটিং ইন দ্য সি ক্রিয়েটস এ স্যাড অ্যান্ড হান্টিং ইমেজ। এই যে সোনালী কালারের চুলটা, এটা একটা হান্টিং ইমেজ বা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছে। এখানে এর ব্যাখ্যাটা হচ্ছে মেরির চুল হচ্ছে সোনালী, সে সমুদ্রে ডুবে যাওয়ার আগে তার সোনালী চুল জলের উপরে ভাসতে দেখা যায়। এই দৃশ্য কবির এক তরুণ এবং হৃদয়গ্রাহী চিত্র তৈরি করে। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখছো ভিডিও। যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবা, কারণ আমি আজ রাজশাহী বোর্ড পড়াইছি, এর পরের দিন ঢাকা বোর্ড, এভাবে প্রত্যেকটা বোর্ড পড়াবো এবং প্রত্যেকটা বোর্ডের এইভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকে এই পর্যন্তই। তোমরা যদি পারো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।